ভাড়া বাড়ি থাকতে থাকতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, হাঁপিয়ে উঠেছি আমি। এই ভাড়া বাড়ি থাকা আর দেশ বিদেশের পালা, জানি না এই জিনিসটা আমার জীবন থেকে কবে দূর হবে, কবে শেষ হবে এই পালা। সেদিনই হয়তো জীবনে একটু সুখ বা শান্তি ফিল করতে পারবো, তার আগে না। যারা ভাড়া বাড়ি থাকে তারা জানে ভাড়া বাড়ির কষ্ট কতটা। সত্যি কথা বলতে, ভাড়া বাড়িতে থাকলে নিজের কোনো স্বাধীনতা থাকে না। কারণ পয়সা দিলেও না নিজের কোনো অধিকার খাটানো যায় না, কারণ সেখানে শুধুমাত্র ভরসা করতে হয় সেই ভাড়া বাড়ি মালিকের ওপরে। বেশি চিল্লানো যাবে না, বেশি আওয়াজ করা যাবে না, বাচ্চা কাচ্চা দৌড়ে দৌড়ে খেলতে পারবে না, বেশি জল নষ্ট করা যাবে না, বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। একটু ঘরে আসতে লেট হলে গেটে তালা পড়ে যাবে। তারপর বাড়ির ফ্যামিলি যখন তখন আসলে জল খরচার চিন্তা, আবার বাড়ির লোকজন আসলে বেশি দিন থাকলে হই হাই, বেশি বন্ধু বান্ধব অনেক সমস্যা। এটা শুধুমাত্র যারা ভাড়া বাড়ি থাকে তারাই জানে আর তারাই বোঝে। আমার এই কষ্টটা যে কি থেকে বলছি আর কেন বলছে, সেটা যারা ভাড়া বাড়ি থেকেছে কোনোদিন তারাও বলতে পারবে। তবে যাই হোক, ভাগ্য তো মেনে নিতেই হবে। চাইলেই আর এক নিমেষে তুড়ি মেরে তো সব কিছু ঠিক করা যায় না, কারণ এটা তো আর ছেলে খেলা নয় বা 1-2 টাকার কাজ নয় যে আমার কাছে 10 টাকা জমে গেছে আমি একটা বাড়ি বানিয়ে নেব। যাই হোক, বাড়িতে থাকার ভাগ্য অনেক মানুষের আছে, কিন্তু খুব কম মানুষ ভাড়া বাড়িতে থাকে হয়তো। তবে যারা থাকে ভাড়া বাড়ি তারাই জানে ভাড়া বাড়ির কষ্ট কতটা। যাই হোক, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কিছু বাজার অর্ডার দিয়েছিলাম। সেটা হচ্ছে জ্যামেটোতে, যেটা আমার বড় ওখানেই বেশি জিনিস অর্ডার দেয়, বিগ বাস্কেট বা জিপটো না, যাই হোক আমি মনে করতে পারছি না অ্যাপসটার নাম। তো সেখানে জিনিস অর্ডার দিয়েছি, তো এতগুলো জিনিস এসেছে সকাল সকাল, অনেক বাজার। আমি নিজের অজান্তেই না এই অর্ডার দিতে 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 এত অর্ডার দিয়ে দিয়েছি যে নিজেই বুঝতে পারিনি যে আমি কত টাকার বাজার করে ফেলেছি। তো আমার বর খুব রেগেও গেছিলো, রেগে গেছিলো জিনিস বেশি বলে না, আনতে গিয়ে নিচু থেকে ওপরে আনতে হয়, যেহেতু আমরা একদম 5 তলার ওপরে থাকি। তো নিচে যেহেতু বিগ বাস্কেটে গাড়িটা আসে, তো সেখান থেকে জিনিসগুলো আনতে অনেক কষ্ট হয়। তার 4 তলা পর্যন্ত লিফট আছে, কিন্তু 5 তলার ওপরে কোনো লিফট নেই। অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে, আর এত জিনিস সত্যি কথা বলতে বারবার তো বুইয়ে আনাটাও মুশকিল। তবুও নিয়ে এসেছে কষ্ট করে, বলছে জিনিস অর্ডার দাও কিন্তু একটু থেমে থেমে দিতে পারতে, 10 মিনিটে যেহেতু চলে আসে, তো এত তাড়াহুড়োর কী আছে একসঙ্গে। তো যাই হোক, যখন দিয়েছি তো চলেই তো এসেছে। তো সেইগুলো তখন থেকে এক এক করে বের করে দেখালাম তোমাদেরকে যে কি কি অর্ডার দিয়েছি। কিন্তু এই অর্ডার দেওয়ার মধ্যেও আবার আমার হঠাৎ করে মন খারাপ হয়ে গেছে। কিন্তু সেটা কেন জানো? কারণ হচ্ছে না, আমি তরমুজ খেতে ভীষণ ভালোবাসি। তো তরমুজ আমি প্রায় খাচ্ছি, আর এখানে তরমুজটা অনেক সস্তাও, তবে অনলাইনে একটু দাম বেশি নাই। দোকানে গেলে 100 টাকায় 4-5টা পাওয়া যায়। তো যাই হোক, দোকানে সবসময় তো যাওয়া যায় না, আর আমরা বেশিরভাগ অনলাইনেই শপিংটা করি, কারণ আমার বর একদমই বাজারে যেতে পছন্দ করে না। ও আবার কী ধরনের মানুষ, একদমই বাজারে যেতে পছন্দ করে না। ওই শখবশত কোনো কাজ থাকলে রাস্তায় গেলাম তখন হয়তো কিছু শপিং করি, তাছাড়া নর্মালি খাওয়ার জন্য যে যাবে আনতে এরম কিছু না। তো যাই হোক, আমি জিনিসগুলো সব বের করে নিয়েছি এক এক করে। অনেক ধরনের জিনিস অর্ডার দিয়েছি, যেগুলো আমি আর মুখে বলছি না, বলতে গেলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে সম্ভব হবে না বলা, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার বলি মন খারাপটা কেন। তরমুজটা যে অর্ডার দিয়েছি, তরমুজটা এত জিনিসের জন্য যারা আর কি জিনিসগুলো নামাচ্ছিল তারাই না, তরমুজটা নামাতে গিয়ে হঠাৎ করে ফেলে দিয়েছে, আর তরমুজটা ফেটে ওর অবস্থা একদম শেষ হয়ে গেছে, ফেটে একদম ছাতু হয়ে গেছে ভিতরে। আর এই হচ্ছে কলা, যে আগে আসলাম এসে ফুলটা রেখে গেলাম গোপালের জন্য, জিনিসগুলো আনার জন্যই কিন্তু সকাল সকাল বাজারটা আমি অর্ডার দিয়েছিলাম। তো এখানে গোপালের জন্য কলা, লাড্ডু আর হচ্ছে ফুল অর্ডার দিয়েছি। তো ফুল যখন অর্ডার দিই তখন সেখানে দেখাচ্ছিল ফুলের সাথে অনেক কিছু আছে, ফুল আছে, তারপরে হচ্ছে কি বেলপাতা, দুব্রো, তুলসী পাতা সব আছে। এবার গোবিন্দর পুজোতে তোমরা সবাই জানো তুলসী পাতা ছাড়া হয় না, কিন্তু পুজো করতে গিয়ে দেখি তুলসী পাতাটাই দেয়নি আমাকে, এটা পুরো ঠকানো হলো। আর ওই যে তরমুজটার কথা বললাম, তরমুজটা ফেটে গেছে, এটা কিন্তু ওদের দায় ছিল, ওরা ফেলে দিয়েছিল, কিন্তু তবুও ফাটা তরমুজই দিয়ে গেছে, কিন্তু সেটা আর কি করব। যাই হোক, সেই ফাটা তরমুজের ভিডিওটা আমি শর্টে পোস্ট করেছি, ওই জন্য ব্লগে আর নিইনি। তো যাই হোক, আমার এখানে পুজো হয়ে গেছে। গোবিন্দকে দেখো আমি দই দিয়েছি 1 বাটি, দুধ দিয়েছি, আর দিয়েছি লাড্ডু, আর কলাগুলো রেখেছি, ওগুলো রাতে দেব। তো আমার গোপুসোনাকে একদম হলুদ রঙের ড্রেস পরিয়ে সাজিয়ে গুজিয়ে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর পুজো শেষ করে এখন গোপুসোনাকে ভোগটা খাইয়ে দেবো, ভোগটা খাইয়ে তারপরেই আমি যাব কিন্তু রান্নাঘরে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেক সকালে, আজকে প্রায় ওই 7টার সময়। আর ঘুম থেকে উঠে ফার্স্ট আগে কাজটা করে নিয়েছি, ঘরে যা কিছু কাজ থাকে করে স্নান করে নিয়েছি। আর স্নানে যাওয়ার আগে বাজারটা আমি অর্ডার দিয়ে গেছিলাম, আর আমি স্নান থেকে আসতেই বাজারটা চলে এসেছিলো। তারপরে ফার্স্ট বাজারটা ওপেন করতেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি তখনই শেয়ার করতে শুরু করি, তখনই ক্যামেরাটা অন করেছি। তো যাই হোক, পুজো টুজো সেরে নিয়ে এখন যাওয়া যাক, চলো তাহলে রান্নাঘরে। আর সকালবেলাতে রান্নাতে
একটু অন্যরকম কিছু বানাবো ভাবছি, যদিও মাঝে মধ্যে আমরা স্পেশাল কিছু বানাই, তবে আজকে মনে হলো যেন অনেক দিন পোহা খাওয়া হয়নি, তো চলো পোহাটা বানাই। আমার বর পোহাটা খেতে বেশ ভালোবাসে। তো এখানে চিড়ে পোহা বানাবো, তার জন্য কড়াইয়ে প্রথমে রিফাইন তেল দিয়েছি, তার মধ্যে জিরে, সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়েছি, তার উপরে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, তারপরে গাজর আলুটা দিয়ে এখন এটা একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে, একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ঢাকা দেবো। এটা সেদ্ধ হয়ে গেলেই কিন্তু আমি চিড়েটা আগেই ধুয়ে রাখি, ওই চিড়েটার মধ্যে তখন আমি পাতিলেবুর রস আর হচ্ছে কি ওই যে কী বলে হালকা চিনি, পাতিলেবুর রস আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ধোয়া চিড়েটা মেখে নেব, ঝুরঝুরে হবে আর মেখে নেব। তারপর এটার মধ্যে এটা ঢেলে মিক্স করে তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু পোহাটা রেডি হয়ে যায়। আর সেই কার্যক্রম শুরু করে দিয়েছি আমি। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে ভাড়া বাড়ি নিয়ে, পোহাটা যতক্ষণে আমি করছি ততক্ষণে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি আমার মনের কষ্টটা। যে সত্যি কথা বলতে ভাড়া বাড়িতে আজ আমি আছি অনেক বছর হলো, মানে প্রায় 6-7 বছর ধরে কন্টিনিউ ভাড়া বাড়িতে আমার জীবন কাটছে। এর আগে ছিলাম ব্যাঙ্গালোরে, সেখানেও আমি ভাড়া বাড়ি থেকেছি প্রায় 5টা বছর। এখন আমি থাকি পুনেতে, তো সেখানে আমি ভাড়া বাড়িতে আছি প্রায় 2-3 বছর। তো অনেক দিন, মানে 7-8 বছরের কাছাকাছি ভাড়া বাড়িতে কাটাচ্ছি। তোমরাই বলো আর কতদিন। এবার যে বাড়িতে গিয়ে আমি হঠাৎ করে শিফট হয়ে যাব সেটাও সম্ভব না, বাড়িতে গিয়েও আমাকে সেই ভাড়া বাড়িতেই থাকতে হবে, কারণ বাপের বাড়িতে তো থাকা সম্ভব না। আর আমার বর এমন একটা মানুষ, সে কখনোই শ্বশুর বাড়িতে মানে ঘর জামাই থাকবে না। আমরা অনেক দিন পর যেহেতু দেশে যাই, সেখানে দেশে যাওয়ার পর কিন্তু আমাদেরকে যেহেতু 1-1.5 বছর পর যাই, তো 1 মাস তো থাকতেই হবে, তাই না? তো ওই 1-1.5 মাস থাকতে গেলেই না ওনার মানে হাঁপিয়ে ওঠে, মানে লজ্জা ফিল করে যে এতদিন শ্বশুরবাড়ি কে থাকে, ও থাকতেই চায় না। আর মানে ঘর জামাই থাকাতে তো দূরের কথা, আর মানায়ও না। আমাদের বাড়িতে এত ফ্যামিলি, এত মানুষজন যে আমাদের থাকার পজিশন সেখানে নেইও। যাদের বাড়িতে হয়তো ভাই নেই, 2টো বোন, তারা থাকতে পারে চাইলে, কিন্তু ভাই থাকলে, ভাইয়ের বউ থাকলে সেখানে ঘর জামাই থাকাটাও ঠিক নয়। তো সেই জন্য কিন্তু আমরা ঘর জামাই মানে ওসব ভাবিও না। তো আমাদেরকে দেশের বাড়িতে গিয়েও ওই ভাড়া বাড়িতেই আবার শিফট হতে হবে। ভেবেছিলাম যে অনেক কষ্ট করে একটা জায়গা কিনেছি, কারণ বাড়ি বানাতে গেলে আগে একটা নিজের জায়গা দরকার। তো সেই জায়গাটা তো আমরা অনেক কষ্ট করে কিনেছি, তার ভিডিও কিন্তু আপলোড করেছি, তবে বাড়িটা যে কবে করতে পারবো সেটা আমি জানি না। তবে যাই হোক, তোমরা আশীর্বাদ করলে খুব শীঘ্রই বানিয়ে নিতে পারবো নিজের বাড়ি। তো কথায় কথায় চা খেয়ে, পোহা টোহা খেয়ে কিন্তু আমি এখন ভিডিও বানানোর জন্য রেডি হয়ে গেছি। আর এখানে ভিডিও বানিয়ে তারপরে কিন্তু আমি দুপুরে রান্না করব। তো চলো, বাকি মনের কষ্টের কথাগুলো পরের ব্লগে শেয়ার করবো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর আমরা এখন ভিডিও বানিয়ে নিই। টাটা।